আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। ক্লাস উপস্থাপনায় বরাবরের মতো আছি আমি মোহাম্মদ সেলিমউদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা উৎপাদনশীলতার যে সকল সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর মধ্যে থেকে কয়েকটা সূত্রের প্রয়োগ ঘটিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করতে হয় সেটা শিখেছিলাম, এবং কিছু সূত্র কিন্তু বাকি থেকে গিয়েছিল। সুতরাং তারই ধারাবাহিকতায় গত দিনের ক্লাসে যে সকল সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান আমরা শিখিনি, আজকে সেই সকল সূত্র প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে দ্বাদশ শ্রেণীর রিভিশন ক্লাসের এই অংশে সেই বিষয়ে শিখব। এটা মূলত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা টপিক, যে অধ্যায়ের নাম হলো উৎপাদন। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের শিখন ফলটা দেখে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা উৎপাদনশীলতা সম্পর্কিত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা আজকে গাণিতিক সমস্যার সমাধান করব, এক্ষেত্রে আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে, যে সূত্রগুলো অলরেডি আমরা আগে শিখে রেখেছি। চলো এক নজরে সে সকল সূত্রসমূহ আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা যে সূত্রটা দেখছি সেটা হলো যন্ত্রের উৎপাদনশীলতার একটা সূত্র। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র মূলত দুইটা, তোমরা জানো। তো যখন যন্ত্রটা ঘন্টায় উল্লেখ থাকবে এবং উৎপাদন পরিমাণ এককে থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ এককে ডিভাইডেড বাই যন্ত্র ঘন্টার পরিমাণ। এবং এটার দ্বিতীয় যে সূত্রটা আছে সেটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ টাকায় এবং নিচে যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন উৎপাদনের পরিমাণ এককে থাকবে এবং যন্ত্র ঘন্টায় থাকবে, তখন আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, এবং যখন উৎপাদনের পরিমাণ টাকায় থাকবে এবং যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ থাকবে, যন্ত্র ঘন্টা নয়, সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। এবারে আমরা দেখব শ্রমের উৎপাদনশীলতা। তোমরা জানো শ্রমের উৎপাদনশীলতাও ঠিক যন্ত্রের উৎপাদনশীলতার মতোই, এক্ষেত্রেও দুইটা সূত্র আছে। যদি উৎপাদনের পরিমাণ এককে থাকে এবং শ্রম ঘন্টায় উল্লেখিত থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ এককে যেটা থাকবে সেটা ডিভাইডেড বাই শ্রম ঘন্টার পরিমাণ। আবার এই উৎপাদনের পরিমাণ যদি টাকায় থাকে এবং শ্রম বাবদ ব্যয়ের কথা উল্লেখ থাকে, শ্রম ঘন্টা না, সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ টাকায় ডিভাইডেড বাই শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ। তাহলে এই দুইটাই মূলত শ্রমের উৎপাদনশীলতা। এবারে আমরা যে সূত্রটা দেখব সেটা হলো আর্থিক উৎপাদনশীলতা। আমরা সবাই জানি আর্থিক উৎপাদনশীলতা সমান সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এখন বিষয় হলো, এই সূত্রটাই কিন্তু শেষ নয়, আমাদের জানতে হবে সংযোজিত মূল্যটা কি এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয়, রূপান্তর মূল্যটা কি এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো আমরা সেটা একটু দেখে নিই। সংযোজিত মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য, অর্থাৎ একটা পণ্য উৎপাদন করার পরে যে মূল্য নির্ধারণ করা হয় সেটাই হলো সেই পণ্যের বিক্রয় মূল্য। সোজা বাংলায় আমরা যদি বলে থাকি যে জনাব রহিম 50,000 টাকার পণ্য উৎপাদন করেছেন, তাহলে এই 50,000 টাকাই হচ্ছে উক্ত পণ্যের বিক্রয় মূল্য, অর্থাৎ উৎপাদন মূল্যটাই হচ্ছে বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য বাদ দিলে যেটা থাকে সেটাই হলো সংযোজিত মূল্য, অর্থাৎ যে বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় মূল্য থেকে ওই পণ্য উৎপাদনে যে কাঁচামাল ব্যবহৃত হয়েছে সেই কাঁচামালের মূল্য বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে সংযোজিত মূল্য। এবারে আমরা জানবো রূপান্তর মূল্য কি। তোমরা সবাই জানো যে মূলত উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। তো এই কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার সময় কাঁচামাল বাদ দিয়ে আর যে সকল উপকরণ বা যে সকল খরচ করতে হয় সেই খরচগুলোর সমষ্টি হচ্ছে রূপান্তর মূল্য। দেখো এখানে লেখাই আছে, কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করতে কাঁচামালের ব্যয় ব্যতীত অন্যান্য যে সকল ব্যয় সংগঠিত হয় তার সমষ্টিকে রূপান্তর মূল্য বলে। আমি আরেকটু পরিষ্কার করছি তোমাদেরকে, উদাহরণটা তোমরা খেয়াল করো। কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য আমরা কাঁচামালের পাশাপাশি কি কি ব্যবহার করি? কাঁচামাল তো ব্যবহার করছি,
এর পাশাপাশি শ্রম ব্যবহার করছি, তারপরে যন্ত্র পরিচালনা করছি, আরও বিভিন্ন ধরনের খরচ কিন্তু হতে পারে উৎপাদনের ক্ষেত্রে। তো এই যে খরচগুলো হচ্ছে, এই খরচগুলোর মধ্যে থেকে শুধুমাত্র কাঁচামালকে বাদ রাখবো, কাঁচামালকে ইনক্লুড আমরা করব না। কাঁচামালকে বাদ রাখলে বাকি যেই খরচগুলো হলো সেই খরচগুলোর সমষ্টিই হচ্ছে রূপান্তর মূল্য। অর্থাৎ কাঁচামালকে চূড়ান্ত পণ্য রূপান্তর করতে কাঁচামাল বাদ দিয়ে যা যা খরচ হয় তার সমষ্টি হচ্ছে রূপান্তর মূল্য। আশা করি তোমরা রূপান্তর মূল্য কি তা বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব অঙ্কে। আমরা প্রথমে যে অঙ্ক দিয়ে শুরু করব সেটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র যেহেতু দুইটা, আমি অঙ্কও দিয়েছি দুইটা, এবং মজার বিষয় হলো যে দুইটা অঙ্কেই খুবই সহজ। শুধুমাত্র সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা অতি সহজেই অঙ্কটা সমাধান করতে পারবে। তাহলে অঙ্কটা দেখে নিই। এবিসি কোম্পানি 2020 সালে যন্ত্র পরিচালনা বাবদ 7 লক্ষ টাকা ব্যয় করে 8 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। খুব ভালো মতো খেয়াল করো, এবিসি কোম্পানি 2020 সালে যন্ত্র পরিচালনা বাবদ 7 লক্ষ টাকা ব্যয় করে 8 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। এবিসি কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো। এখন আমি আগেই বলেছিলাম যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র দুইটা। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তোমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে তার সবগুলোই কিন্তু টাকায় দেওয়া আছে। অর্থাৎ এখানে যন্ত্রের যে বিষয়টা বলা আছে সেটাও টাকায় দেওয়া আছে, উৎপাদনের যে বিষয়টা বলা আছে সেটাও টাকায় দেওয়া আছে। তো যখন টাকায় দেওয়া থাকবে তখন আমরা টাকার সূত্রটা প্রয়োগ করে অঙ্কটার সমাধান করব। তাহলে আগের দিনের মতো আমরা প্রথমে তথ্যগুলোকে এই পাশে সাজিয়ে লিখি, একটা দাগ দিলাম, তারপরে লিখলাম দেওয়া আছে। এবারে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। দেওয়া আছে যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ 7 লক্ষ টাকা এবং উৎপাদনের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে কি কি দেওয়া আছে সেগুলো আমরা তুলে ফেললাম। এবারে এই পাশে আমরা লিখব আমরা জানি। আমরা জানি বলে আমরা কি জানি সেটা লিখে ফেলবো। আমরা জানি যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র, সেটা কি? যন্ত্রের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ। এখন তোমরা এই জায়গায় একটা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি যখন আমাদের সূত্র পড়িয়েছিলেন তখন উৎপাদনের পরিমাণ এখানে ব্র্যাকেটে লিখেছিলেন টাকায়, কিন্তু এখানে টাকায় কেন লিখলেন না? এখানে লিখিনি কারণ হলো অ্যাকচুয়ালি সূত্রে কখনো টাকা বা একক লেখার প্রয়োজন নাই, এবং এটা যে তোমরা টাকা দিয়ে লিখবে এরকমও না। বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তোমরা যাতে ঠিকভাবে বিষয়টা ক্যাচ করতে পারো, এই জন্য কোনটা টাকায় কোনটা এককে সেটা আমি উল্লেখ করে দিয়েছিলাম, কিন্তু আদতে সেটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তোমরা বুঝলেই হলো যে এখানে আসলে তোমরা টাকার মান বসাচ্ছ নাকি এককের মান বসাচ্ছ। তাহলে যে সূত্র আমরা লিখে ফেলেছি, এবার জাস্ট ডান পাশে দেওয়া মানগুলোকে আমরা সূত্রে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে পেয়ে যাব যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে সমান চিহ্ন দিলাম, ডিভাইডেড চিহ্ন দিলাম। এখন খেয়াল করে দেখো, সূত্রে ডিভাইডেড চিহ্নের উপরে আছে উৎপাদনের পরিমাণ। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ হচ্ছে 8 লক্ষ টাকা। তাহলে 8 লক্ষ টাকাকে আমরা এই পাশে নিয়ে যেয়ে বসিয়ে দিলাম। সূত্রে আমরা আরও দেখতে পাচ্ছি যে যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ নিচে দেওয়া আছে, ডিভাইডেড চিহ্নের নিচে। তাহলে আমরা এই পাশে থেকে যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ যে 7 লক্ষ টাকা আছে সেটা বাম পাশে নিয়ে চলে যাই। তাহলে নিয়ে যে মান বসিয়ে দিলাম। এবারে 8 লক্ষ ডিভাইডেড বাই 7 লক্ষ ক্যালকুলেটরে তুলে ক্যালকুলেট করলেই আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে এবিসি কোম্পানির 2020 সালের যন্ত্রের উৎপাদনশীলতা, আর সেটা হলো 1.14। অতএব আমরা বলতে পারি এবিসি কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা 1.14। তোমরা জানো উৎপাদনশীলতার কোনো একক হয় না, অর্থাৎ এখানে টাকা লেখার কোনো প্রয়োজন নেই। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা যন্ত্রের উৎপাদনশীলতার এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এবারে চলে যাচ্ছি যন্ত্রের উৎপাদনশীলতার দ্বিতীয় সূত্র প্রয়োগ করে যে ধরনের অঙ্ক আসতে পারে সেই অঙ্কে। তো আমরা দেখতে পাচ্ছি এবিসি কোম্পানি 2020 সালে 500 ঘন্টা যন্ত্র পরিচালনা করে 1500 একক পণ্য উৎপাদন করে। তাহলে এবিসি কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো। আমি আবারও পড়ছি, এবিসি কোম্পানি 2020 সালে 500 ঘন্টা যন্ত্র পরিচালনা করে 1500 একক পণ্য উৎপাদন করে। এবিসি কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে কোন সূত্র ব্যবহার করব। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যে যন্ত্রের কথা বলা আছে সেটা ঘন্টায় দেওয়া আছে এবং উৎপাদনের পরিমাণটা দেওয়া আছে এককে।
তাহলে যখন যন্ত্রটা ঘন্টায় থাকবে, উৎপাদনের পরিমাণটা এককে থাকবে, তখন আমরা এককের সূত্র ব্যবহার করব। সেটা করার আগে আমরা প্রথমে তথ্যগুলোকে সাজিয়ে লিখব। আমরা প্রথমে লিখব দেওয়া আছে যন্ত্র ঘন্টার পরিমাণ 500 ঘন্টা, উৎপাদনের পরিমাণ 1500 একক। এবার এই পাশে আমরা আগের মতোই লিখব আমরা জানি বলে সূত্রটা লিখে ফেলবো। সূত্র কোনটা হবে? যন্ত্রের উৎপাদনশীলতার এককের সূত্র। কিন্তু এখানে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় বা যখন তোমরা নিজেরা অঙ্ক করবে তখন একক বা টাকা কোনোটাই উল্লেখ করার দরকার নাই। তোমরা বুঝলেই হলো যে এখানে তোমরা কি একক ক্যালকুলেশন করছো নাকি টাকা ক্যালকুলেশন করছো। তাহলে এবার এই সূত্রে আমরা ডান পাশ থেকে মানগুলো বসিয়ে দিব। উপরে আছে উৎপাদনের পরিমাণ, আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ 1500 একক। 1500 একক আমরা বসিয়ে দিলাম। এবং নিচে আছে যন্ত্র ঘন্টার পরিমাণ, যন্ত্র ঘন্টার পরিমাণ 500 ঘন্টা আমরা বসিয়ে দিলাম। এবার এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটাই হলো এবিসি কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা। সেটা কত? সেটা হলো 3। অতএব আমরা বলতে পারি এবিসি কোম্পানির যন্ত্রের উৎপাদনশীলতা হলো 3। দ্যাটস ইট, খুবই সহজ। এবারে চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতার মতোই শ্রমের উৎপাদনশীলতার যেহেতু দুইটা সূত্র আছে, আমরা দুইটা অঙ্ক করব। তো প্রথম অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এবিসি কোম্পানি 2020 সালে শ্রম বাবদ 3 লক্ষ টাকা ব্যয় করে 5 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। এবিসি কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো। তাহলে এবিসি কোম্পানি 2020 সালে শ্রম বাবদ 3 লক্ষ টাকা ব্যয় করে 5 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। এবিসি কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা আমাদের বের করতে হবে। খুব ভালো মতো খেয়াল করে দেখো, এখানে যে দুইটা তথ্য দেওয়া আছে দুইটাই টাকায়, অতএব আমাদের টাকার সূত্র ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আগে তথ্যগুলো আমরা লিখে ফেলি। দেওয়া আছে শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ 3 লক্ষ টাকা এবং উৎপাদনের পরিমাণ 5 লক্ষ টাকা। এবারে আমরা লিখব আমরা জানি শ্রমের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ। এবার ডান পাশে দেওয়া মানগুলো আমরা এই সূত্রে বসিয়ে দিব। উপরে আছে উৎপাদনের পরিমাণ, আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আমরা ওখানে বসিয়ে দিলাম। নিচে আছে শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ, শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ 3 লক্ষ টাকা আমরা সূত্রে বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 1.67। তাহলে আমরা বলতে পারি এবিসি কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 1.67। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে চলে যাচ্ছি শ্রমের উৎপাদনশীলতার দ্বিতীয় সূত্র প্রয়োগ করে অঙ্কের সমাধানের প্রক্রিয়াটা কি সেটা দেখতে। এবিসি কোম্পানি 2020 সালে 550 ঘন্টা শ্রম ব্যবহার করে 1100 একক পণ্য উৎপাদন করে। এবিসি কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো। খেয়াল করে দেখো, এখানে শ্রমের বিষয়টা ঘন্টায় উল্লেখ করা আছে, উৎপাদনের বিষয়টা এককে উল্লেখ করা আছে। তাহলে সূত্র কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। তবে তার আগে আমরা দেওয়া তথ্যগুলো লিখে ফেললাম। দেওয়া আছে শ্রম ঘন্টার পরিমাণ 550 ঘন্টা, উৎপাদনের পরিমাণ 1100 একক। এবারে আমরা লিখব আমরা জানি শ্রমের উৎপাদনশীলতা সমান উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই শ্রম ঘন্টার পরিমাণ। তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রে আমরা ডান পাশ থেকে মানগুলো বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে উপরে আছে উৎপাদনের পরিমাণ, আমরা উৎপাদনের পরিমাণ 1100 একক বসিয়ে দিব। আর নিচে আছে শ্রম ঘন্টার পরিমাণ, শ্রম ঘন্টার পরিমাণ 550 ঘন্টা বসিয়ে দিয়ে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হলো 2। তাহলে আমরা বলতে পারি এবিসি কোম্পানির শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 2। যেহেতু উৎপাদনশীলতার কোনো একক হয় না, টাকা বা কোনো একক কোনো কিছুই হয় না, সুতরাং আমরা এভাবে রেখে দেব। এবারে চলে যাব আমরা আর্থিক উৎপাদনশীলতায়। তো প্রথমে অঙ্কটা দেখে নিই। এবিসি কোম্পানি 2020 সালে কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ 5 লক্ষ টাকা, বেতন ও মজুরি বাবদ 4,50,000 টাকা এবং যন্ত্র বাবদ 6,50,000 টাকা ব্যয় করে 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে। এবিসি কোম্পানির 2020 সালের আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করো। খেয়াল করে দেখো, এখানে 3 ধরনের ব্যয় আছে। প্রথমটা হলো কাঁচামাল ও অন্যান্য। এই কাঁচামাল ও অন্যান্য মিলিয়ে একটা ব্যয়। তাহলে কাঁচামাল ও অন্যান্য এক ধরনের ব্যয়, বেতন ও মজুরি বাবদ এক ধরনের ব্যয়, যন্ত্র বাবদ এক ধরনের ব্যয়। অর্থাৎ এখানে 3 ধরনের ব্যয় করা হয়েছে। এই 3 ধরনের ব্যয়ের পরিবর্তে কোম্পানি 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করতে পেরেছে। তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করব। তো প্রথমে তথ্যগুলোকে আমরা লিখে ফেলি। দেওয়া আছে
কাঁচামালের পরিমাণ 5 লক্ষ টাকা, শ্রম ব্যয়ের পরিমাণ 4.5 লক্ষ টাকা, যন্ত্র ব্যয়ের পরিমাণ 6,50,000 টাকা, উৎপাদনের পরিমাণ 20 লক্ষ টাকা। এখন যেটা দেওয়া নেই সেটা হলো আর্থিক উৎপাদনশীলতা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লিখে ফেললাম, আমরা জানি আর্থিক উৎপাদনশীলতা সমান সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। তো সংযোজিত মূল্যের সূত্র আমরা জেনেছিলাম, সংযোজিত মূল্য সমান হলো বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের পরিমাণ, বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের পরিমাণ। এখন খেয়াল করে দেখো, এই অঙ্কে কোথাও কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নাই। এই ক্ষেত্রে তোমরা কি করবা, একটা জিনিস মাথায় রাখবা, উৎপাদন মূল্যটাই হচ্ছে বিক্রয় মূল্য। কোম্পানি উৎপাদন করার পরে যে মূল্যটা দেখাচ্ছে সেই মূল্যই মূলত তারা ওই পণ্যটা বাজারজাতকরণ করবে বা বাজারে বিক্রি করবে। তাহলে এই যে 20 লক্ষ টাকার পণ্য উৎপাদন করে, এটাই হলো বিক্রয় মূল্য। তাহলে আমরা সংযোজিত মূল্যের ক্ষেত্রে 20 লক্ষ টাকা থেকে কাঁচামালের বা উপকরণের যে মূল্যটা আছে, এই যে উৎপাদনের পরিমাণ 20 লক্ষ টাকা থেকে কাঁচামালের পরিমাণ 5 লক্ষ টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে সংযোজিত মূল্যটা আমরা পেয়ে যাব। আর রূপান্তর মূল্যের ব্যাখ্যায় আমরা জেনেছি যে রূপান্তর মূল্য হলো সেই সকল মূল্য যেখানে পণ্য উৎপাদনের ব্যয়গুলো থাকে শুধুমাত্র কাঁচামালের ব্যয়টা বাদ দিয়ে। অর্থাৎ কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার ক্ষেত্রে কাঁচামাল বাদ দিয়ে আর যে সকল ব্যয় সংগঠিত হয় তার সমষ্টি হচ্ছে রূপান্তর মূল্য। তাহলে চলো একটু মানগুলো আমরা বসিয়ে দিই। এটা হয়তো বা তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি যখন মানগুলো বসাবো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। প্রথমে উপরে আমরা বসাবো সংযোজিত মূল্য। তো আমরা জানি সংযোজিত মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। তোমরা চাইলে সংযোজিত মূল্য আলাদা জায়গায় এখানে অথবা যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় এখানে বের করে নিতে পারো। তো আমি আলাদা জায়গায় বের না করে আমি সরাসরি অঙ্কে বসিয়ে দিচ্ছি। সংযোজিত মূল্য সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। তো বিক্রয় মূল্য হচ্ছে 20 লক্ষ টাকা, এর থেকে বাদ দিতে হবে কাঁচামালের মূল্য। কাঁচামালের মূল্য কত? 5 লক্ষ টাকা। তাইলে এই যে বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্য বাদ দিলাম, মূলত আমি এই ঘটনার মধ্যে দিয়ে সংযোজিত মূল্যটা এখানে লিখে ফেললাম। তোমরা চাইলে আলাদাভাবে করতে পারো। এবারে তাহলে নিচে আমরা কি লিখব? রূপান্তর মূল্যের জায়গায় আমরা জানি রূপান্তর মূল্য হলো কাঁচামাল ব্যতীত অন্যান্য সকল ব্যয়গুলাই হচ্ছে রূপান্তর মূল্য। তো কাঁচামাল এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 5 লক্ষ টাকা। এটা আমরা নিব না, কারণ আমরা বরাবরই বলছি যে কাঁচামাল ব্যতীত। সুতরাং এই ক্যালকুলেশনে, রূপান্তর মূল্য ক্যালকুলেশনে কাঁচামাল আসবে না। তাহলে কাঁচামাল বাদ দিয়ে আর কি কি আছে? শ্রম বাবদ ব্যয় আছে কত? 4,50,000 টাকা। তাহলে সেটা লিখে ফেললাম, 4,50,000 টাকা। এর সাথে যোগ হবে আর কি ব্যয় আছে সেটা। আর কি ব্যয় আছে? যন্ত্র বাবদ ব্যয় আছে, সেটা কত? 6,50,000 টাকা। তাহলে এই 4,50,000 টাকার সাথে যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ 6,50,000 টাকা জুড়ে দিলেই আমরা নিচে পেয়ে যাচ্ছি রূপান্তর মূল্য। তাহলে দেখো, উপরে সংযোজিত মূল্য সূত্রটা ভেঙে না দিয়ে আমি সরাসরি মান বসিয়ে দিয়ে সংযোজিত মূল্যের ক্যালকুলেশন করেছি। নিচে রূপান্তর মূল্যের সূত্র না করে আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিয়ে রূপান্তর মূল্য ক্যালকুলেশন করেছি। এবার এই টোটাল ক্যালকুলেশনটার যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। সেটা কত? সেটা হলো 1.37। তাহলে আমরা দেখলাম যে আর্থিক উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এই অঙ্ক থেকে আমরা বলতে পারি যে এবিসি কোম্পানির আর্থিক উৎপাদনশীলতা হচ্ছে 1.37। আশা করি এই অঙ্কটা তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি একটা কথা আবারও বলে নিচ্ছি, সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্যের যে ক্যালকুলেশন আমি সরাসরি অঙ্কে দেখিয়েছি, এটা তোমরা সরাসরি অঙ্কে না দেখিয়ে আলাদা জায়গায়ও দেখিয়ে দিতে পারো। সেই ক্ষেত্রে উপস্থাপনাটা আরও সুন্দর হয়। যেহেতু পাওয়ার পয়েন্ট স্লাইডে জায়গা কম থাকে, এই জন্য আমি আলাদাভাবে না দেখে সরাসরি অঙ্কে ব্যবহার করে দেখিয়েছি। তবে তোমরা চেষ্টা করবে এটাকে আলাদাভাবে ক্যালকুলেট করার। তোমরা এই যে দেওয়া আছে সেকশনের মধ্যে সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্যটা ক্যালকুলেট করে দেখিয়ে দিতে পারো। তো আশা করি আর্থিক উৎপাদনশীলতার অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি আজকে এ পর্যন্তই। এ পর্যায়ে তোমাদের জন্য বাড়ির কাজ। আমি মূলত তোমাদের জন্য 2টা বাড়ির কাজ রেখেছি, যার প্রথমটা হলো মিস্টার কাজল 50,000 একক পণ্য উৎপাদন করেছেন, যার মূল্য 10 লক্ষ টাকা। এজন্য তিনি 1500 ঘন্টা শ্রম ব্যবহার করেছেন। এতে করে
তাকে 3 লক্ষ টাকা মজুরি দিতে হয়েছে, অন্যদিকে তিনি 2000 ঘন্টা যন্ত্র চালিয়েছেন, যার ফলে তাকে যন্ত্র বাবদ ব্যয় করতে হয়েছে 3,50,000 টাকা। খুব ভালোভাবে খেয়াল করো, এই অঙ্কে প্রত্যেকটা তথ্য দুইভাবে দেওয়া আছে। যেমন উৎপাদনের পরিমাণ দেখো দেওয়া আছে এককে, আবার দেওয়া আছে টাকায়। অর্থাৎ এককে যদি বলি তাহলে উৎপাদন হয়েছে 50,000 একক, টাকায় যদি বলি তাহলে উৎপাদন হয়েছে 10 লক্ষ টাকার পণ্য। আবার যদি শ্রমের কথা বলি, শ্রম ব্যবহার করা হয়েছে ঘন্টা হিসাবে 1500 ঘন্টা, টাকার হিসাবে 3 লক্ষ টাকা। অর্থাৎ এই যে 1500 ঘন্টা শ্রম ব্যবহার করেছেন এইটারই খরচ হচ্ছে 3 লক্ষ টাকা। এটা ঘন্টায়, এটা টাকায়। একইভাবে তিনি যন্ত্র চালিয়েছেন 2000 ঘন্টা, এটা ঘন্টায় বলা হচ্ছে। আবার এই 2000 ঘন্টা চালাতে যেয়ে তিনি 3,50,000 টাকা ব্যয় করেছেন, মানে ঘন্টায় ব্যয় করেছেন 2000 ঘন্টা, টাকায় যদি বলি তাহলে টাকায় ব্যয় করেছেন 3,50,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে তথ্যগুলো অঙ্কে দেওয়া আছে, এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে যা করতে হবে তা হলো ক নাম্বারে প্রদত্ত তথ্যের ভিত্তিতে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে। উভয় পদ্ধতিতে আমরা জানি, একটা টাকায় নির্ণয় করা যায়, আবার একটা এককে নির্ণয় করা যায়। তো আমরা শ্রমের উৎপাদনশীলতা একবার টাকায় নির্ণয় করে দেখাবো, একবার এককে নির্ণয় করে দেখাবো। একইভাবে খ নাম্বারে প্রদত্ত তথ্যের ভিত্তিতে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে, উভয় পদ্ধতিতে। অর্থাৎ যন্ত্রের উৎপাদনশীলতা একবার টাকায় করব, একবার এককে করব। আমি আশা করব যে তোমরা যদি পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে থাকো এবং বুঝে থাকো, তাহলে এই অঙ্কটা করা তোমাদের জন্য তেমন কঠিন কিছুই হবে না। এবারে তোমাদের জন্য দ্বিতীয় যে বাড়ির কাজটা আমি রেখেছি সেটা হলো, মিস্টার কাজল কাঁচামাল বাবদ 2 লক্ষ টাকা, মজুরি ও বেতন বাবদ 1,20,000 টাকা এবং যন্ত্র বাবদ 1.5 লক্ষ টাকা ব্যয় করে 7 লক্ষ টাকার পণ্য উৎপাদন করলেন। মিস্টার কাজলের ক্ষেত্রে আমরা কি করব? প্রদত্ত তথ্যের ভিত্তিতে আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করব। তো আর্থিক উৎপাদনশীলতার একটা অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, আশা করি এই অঙ্কটাও তোমরা করতে পারবে। কারণ যেই অঙ্ক আমি যেভাবে করিয়েছি এখানেও সেই অঙ্ক সেইভাবেই উপস্থাপন করা আছে। তোমরা ওই দিকের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকলে আশা করব যে এই হোমওয়ার্কগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও। 2টা হোমওয়ার্ক করে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে ছবি তুলে কমেন্ট করে অবশ্যই জানাবে। অঙ্ক করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করো, ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোনে আমার সাথে কথা বলে পরামর্শ করে সেই সমস্যা সমাধান করে নিতে পারবে। তো আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।